This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শেখ হাসিনা ভারতে কেন রাখবে? শুরু থেকে যে পায়তারা করছিল ডক্টর ইউনূসের গ্যাং, শেখ হাসিনা সেদিনও বলছে ভারত কিছুতেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। সেদিনও বলেছে যা, আজও তাই কথা বলছে, কারণ ভারত একটা সে নন স্টেট একটা নয়, সে নির্বাচিত। নির্বাচনে বিএনপি যায়নি, এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অবজারভার ছিল ইলেকশনে, অবজারভার ছিল। বিএনপি যদি বয়কট করে সেটা শেখ হাসিনার কি দোষ? না না, ওনাকে যা ওখান থেকে বাইর করা হলো, এটা জেনারেল ওয়াকুর জামান থেকে জিজ্ঞেস করা উচিত। ওনাকে একটা সামরিক বিমান দেওয়া হয়েছে, আর ওই বিমানটা আমাদের ভারতের স্বাধীন। আমরা তো শেখ হাসিনা কোনদিন ডাকিনি, ওনাকে আমরা কোনোদিন বলিনি তুমি আমার কাছে আসো না। উনি আমাদের কথা বলেছেন না, ওনার তো ডেস্টিনেশন ছিল ইউকে বা ইউএসএ, আমরা তো ওর মধ্যে নেই। কিন্তু যারা আমাদের ধর্মের মোতাবিক যারা শরণে এসে গেছে, আপনি কত ভালো এই ধরনের দালাই লামা কথা বলেছেন, নজিবুল্লাহ কথা বলবেন। আমরা শরণাগতকে ও আমার বোন বেটি মা আছে, আমরা কোনোদিন ছাড়বো না যতদিন উনি থাকতে চান। আমাদের কাছে তসলিমা নাসরিন আছে। কয়েকজন মন্তব্য পাঠাচ্ছেন, তাদের মন্তব্যগুলোকে একটু দ্রুত দেখে নিতে চাই। আপনারা অনেক বেশি জনমতে অংশগ্রহণ করুন, এটাই চাইবো। আগে সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশ কার। বিমল কুন্ডু লিখছেন হিন্দু না মুসলিমদের, হিন্দু না মুসলিমদের। এটা বিমল কুন্ডুর বাংলাদেশ কার। এখন এটা মুসলিমদের দিকে এটা হয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্যের। এই 4 মাসে জিনিসপত্রের যা দাম বেড়েছে, শামীম খান লিখছেন সাধারণ মানুষ খেতে পারছে না। খুবই দুঃখের এবং কষ্টের যে বাংলাদেশের মানুষ, যারা সাধারণ মানুষ প্রত্যেকেই এবং মানুষের মতোই তারা খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, সেখানে 4 মাসে ডক্টর ইউনূসের সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, মানুষ খেতে পাচ্ছেন না। এটা কি কোনো আনন্দের খবর হতে পারে? কি ভয়ঙ্কর একটা দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো গৌতম বাবু, আপনি কি দেখছেন এই আরাকান আর্মির একদিকে একটা পজিশন নেওয়া একদম সীমান্তের সমস্ত জায়গাগুলো, এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আগামী আর কিছুদিনের মধ্যে একটা বাংলাদেশে বড় রকম কিছু হতে চলেছে? বাংলাদেশে আগামী দিনে বড় অনেক ঘটনাই ঘটবে, এটাই স্বাভাবিক। কারণ যেহেতু ভোটের প্রক্রিয়াটা সম্পর্কে একটা আগাম বার্তা দিয়ে দিলেন যে আরো 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে সংখ্যালঘুদের উপর এই সুযোগে আরো বেশি অত্যাচারের প্রকোপটা বাড়বে। কারণ ভোটে জেতার কৌশলটা যদি হয় সংখ্যালঘু নির্যাতন, ভোটে জেতার কৌশলটা যদি হয় ভারত বিদ্বেষ, তাহলে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে থাকবেই। এটা আমাদের কাছে কিন্তু ঘুরিয়ে একটা আতঙ্কের বিষয় হয়ে রইল। এত নিপীড়ন, এত অত্যাচারের পরেও কেন ভারত কেন নীরব হয়ে আছে, কেন আরো প্রত্যক্ষভাবে ভূমিকা নিচ্ছে না? ইতিহাস কিন্তু আমাদের অন্য কথা বলে। কারণ ইতিহাস আমাদের জানিয়েছে বিরোধিতা করা, শত্রুতা করবারও 2টো পদ্ধতি আছে। এক প্রত্যক্ষ যুদ্ধ, আরেক পরোক্ষ যুদ্ধ। পরোক্ষটা কি? আমরা ইতিহাসের পাতা থেকে কোড আনকোড যে শব্দটা পেয়েছি, কন্টিনেন্টাল সিস্টেম, অর্থাৎ মহাদেশীয় অবরোধ, সেটা ছিল একটা অর্থনৈতিক অবরোধ। ভারত প্রথমটাকে বেছে নেবে না, প্রত্যক্ষ যুদ্ধটাকে চট করে বেছে নেবে না, বেছে নেবে মহাদেশীয় অবরোধের ক্ষেত্রে। আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা আমাদের প্রথম ভাবতে হবে। ভারত কেন তার সঙ্গে যুদ্ধ করতে যাবে? এই মহাদেশীয় অবরোধ অর্থাৎ কন্টিনেন্টাল সিস্টেম, অর্থনৈতিক অবরোধ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে। যে কথাটা কিছুক্ষণ আগে বললেন যে রোহিঙ্গারা বাংলাদেশে 10 লক্ষ আছেন, তার পরের কথাটা আলোচনা হয়নি। তার পরের কথাটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 33% রেশনিং ব্যবস্থাতে অভাবের মধ্য দিয়ে চলছে, অর্থাৎ রেশনিং ব্যবস্থাটা 33% অভাব, অর্থাৎ কম ঘাটতি থাকছে। এটা পূরণ করাই বাংলাদেশের কাছে আজকে প্রথম এবং মুখ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে অর্থনৈতিক বিপর্যয় তাদের ঘাড়ের সামনে, চোখের সামনে, মাথার সামনে, পিছন দিকে সর্বত্র চেয়ে আছে। তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত যুদ্ধবাজ একটি দেশ হিসেবে চিহ্নিত হবার প্রয়োজনীয়তা ভারতের নেই।